আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ আজিজুল হক, সহকারী শিক্ষক, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানে দশম অধ্যায়ের স্থির বিদ্যুৎ নিয়ে আমি আলোচনা করব। আমার এই আলোচনার বিষয়গুলো বা শিক্ষণফলগুলো আমি হোয়াইট বোর্ডে পর্যায়ক্রমে লিখে নিয়েছি। ধারাবাহিকভাবে এটাই আলোচনা করব। তো এই অধ্যায়টা মোটামুটি একটু বড় অধ্যায়, একদম ছোটও না আবার একটু বড়ও না, মাঝারি টাইপের অধ্যায়। তবে এই অধ্যায়টাকে আমি দুটো লেকচারে ভাগ করেছি। আজকে আমি প্রথম লেকচারটা দিচ্ছি। প্রথম লেকচারে আমি তড়িৎ ক্ষেত্র পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। আশা করা যায় তোমরা আমার সঙ্গে থাকবে। আচ্ছা, অধ্যায়টার নাম হচ্ছে স্থির বিদ্যুৎ, স্ট্যাটিস্টিক কারেন্ট। আচ্ছা, স্থির বিদ্যুৎ অর্থাৎ যে বিদ্যুৎ উৎপন্ন হয় অথচ বিদ্যুৎ চলাচল করতে পারে না, ওই জায়গাতেই স্থির থাকে, সেটাই তো স্থির বিদ্যুৎ। তবে স্থির বিদ্যুৎ জানতে গেলে আগে আমাদেরকে প্রথমে আধান বিষয়ে জানতে হবে। আচ্ছা, আধানটা কি? আধানের সংজ্ঞায় বলা হয়েছে পদার্থের মৌলিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই বলা হয় আধান। তাহলে পদার্থের মৌলিক কণিকাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক যে ধর্ম তাকে বলা হয় আধান। বিষয়টা মনে হয় আমরা অনেকেই বুঝি নাই। আচ্ছা, এটা আবার কি ধরনের কথা যে আধানটা কি? আমি একটা সংজ্ঞা বললাম, ওটা দ্বারা ততটা বুঝি নাই। আচ্ছা, এই বিষয়টা পরিষ্কারভাবে এবং সুন্দরভাবে বুঝতে হলে আমরা রসায়নের বই থেকে ঘুরে আসি। আমরা রসায়নে পড়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে পরমাণুর গঠন। ঠিক ওই বিষয়টা এখানে জানলে আমরা বুঝতে পারবো যে আসলে আধানটা কি। আচ্ছা, আমরা জানি প্রত্যেকটা পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু। আগে বিজ্ঞানীরা বলতো যে পরমাণুকে ভাঙানো যায় না, একদম পদার্থের ক্ষুদ্রতম কণিকার নামই হচ্ছিল পরমাণু। পরমাণুকে আর কখনো ভাঙানো যায় না। পরবর্তীতে এটা প্রমাণিত হলো যে পরমাণুকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায়, একটি ইলেকট্রন, একটি প্রোটন আর একটি নিউট্রন। আচ্ছা, আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখি যে ধরি এইটি একটি পরমাণু। আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এটা পরমাণু, পরমাণুর এটা ধরলাম কেন্দ্র, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, কেন্দ্রের ভিতর থাকে প্রোটন আর থাকে নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রন এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই কক্ষপথে ইলেকট্রন এদিক দিয়ে ইলেকট্রন কি করে আবর্তন করে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন তার চতুর্পাশে দিয়ে আবর্তন করে। আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জ নিরপেক্ষ। নিউট্রনের কোনো চার্জ নেই, এটা চার্জ নিরপেক্ষ। আমরা জানি যে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। একটি পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। ধরি এই পরমাণুতে প্রোটন সংখ্যা 11 বা 11টি, তাহলে এই পরমাণুতে ইলেকট্রন সংখ্যাও হবে 11টি। এই যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটো সমান থাকে। প্রোটন সংখ্যা ধনাত্মক, ইলেকট্রন সংখ্যা ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক ঋণাত্মক সমান থাকার ফলে এইটি প্রত্যেকটি পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। আচ্ছা, আমরা যদি দেখি যে ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে ইলেকট্রন রয়েছে 11টি। প্রোটন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, প্রোটন রয়েছেও 11টি। আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এটা সব কিছু জিরো, প্লাস মাইনাস কাটাই গেলে 11 11 কাটায় কোনো কিছু নেই। অর্থাৎ এইখানে পরমাণুটা বোঝা যাচ্ছে চার্জ নিরপেক্ষ। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় প্রতিটি পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। এখন যদি এই পরমাণু হতে একটি ইলেকট্রনকে এখান থেকে সে ত্যাগ করে দেয়, তাহলে ইলেকট্রন ছিল এখানে কয়টি? 11টি। এখান থেকে একটি ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে, অর্থাৎ ছেড়ে দিয়েছে, কাউকে হয়তো দান করে দিয়েছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কয়টি? একটি। 11 থেকে 1 চলে গেলে থাকবে 10টি। এখন যদি আমরা প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা যোগ বিয়োগ করে দেখি তাহলে দেখব যে +1,
অর্থাৎ প্রোটন সংখ্যার পরিমাণ বৃদ্ধি পেয়েছে ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার ফলে। তাহলে এই পরমাণুটা কি চার্জযুক্ত হলো? ধনাত্মক চার্জযুক্ত হলো। অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানে ধনাত্মক চার্জযুক্ত হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পরমাণু নিরপেক্ষ অবস্থায় থাকে। পরমাণু যখন ইলেকট্রন দান করে দেয় তখন সেটি ধনাত্মক চার্জে চার্জিত হয়। আবার যদি আমরা দেখি এখানে যে ইলেকট্রন ঠিক রয়েছে, অর্থাৎ ইলেকট্রন ছিল 11টি, সে আরেক যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। প্রোটন সংখ্যা সবসময় ঠিকই থাকে। প্রোটন সংখ্যা কখনো পরমাণু দানও করতে পারে না এবং গ্রহণও করতে পারে না, প্রোটন স্থির থাকে। জাস্ট ইলেকট্রন সংখ্যা পরমাণু গ্রহণ করতে পারে এবং দান করতে পারে। এই ইলেকট্রন সংখ্যা যদি দান করে দেয় তাহলে সে ধনাত্মক চার্জযুক্ত হয়, যদি গ্রহণ করে তবে ঋণাত্মক চার্জযুক্ত হয়। এখানে যদি ধরে নিলাম আমরা এখানে ইলেকট্রন ছিল 11টি, সে হয়তো আরও একটি গ্রহণ করেছে, তাহলে কয়টি হবে? 12টি। যোগ বিয়োগ করলে এখানে কি হবে? -1। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার ফলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় প্রোটন সংখ্যা কম, অর্থাৎ এখানে পরমাণুটি তখন ঋণাত্মক চার্জযুক্ত হয়, -1 হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পরমাণুর অর্থাৎ প্রতিটা পদার্থের যে মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাদের যে নিজস্ব যে ধর্ম রয়েছে, এই ধর্মগুলো অর্থাৎ ইলেকট্রন কম বেশি হওয়ার ফলে পরমাণুটা তখন চার্জের সৃষ্টি হয়। কখনো সে ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, কখনো সে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। যখন কোনো মৌল বা পরমাণু তার ইলেকট্রনগুলো ত্যাগ করে দেয় তখন সে ধনাত্মক চার্জযুক্ত হয়, এবং যখন কোনো ইলেকট্রন সে নিজে গ্রহণ করে তখন সে ঋণাত্মক চার্জে চার্জযুক্ত হয়। আশা করি আমরা এই আধান বা এই চার্জ কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব ঘর্ষণের স্থিতি বিদ্যুৎ বা স্থির বিদ্যুৎ উৎপন্ন। এটা একটা মজার ব্যাপার, একটা মজার জিনিস এটা, যে ঘষা দেওয়ার ফলে বিদ্যুতের উৎপন্ন হওয়া। আচ্ছা, আমরা শীতের সময় দেখেছি, আমরা অনেক সময় দেখি যে আমাদের মাথা চিরুনি দিয়ে যখন আমাদের মাথার চুলটা আঁচড়াই আমরা, তখন ওই চিরুনিটার মুখে কয়েক টুকরা যদি কাগজের টুকরা যদি আমরা নিয়ে আসি তখন দেখবে যে অনায়াসে কাগজের টুকরাটা চিরুনির সাথে লেগে গেছে, চুম্বকের মতো আকর্ষণ করেছে। আবার আমাদের যে যে কলম আমরা লিখি সেই কলমটাও যদি আমার কাপড়ে অথবা আমার মাথায় জোরে করে ঘষা দিয়ে কাগজের টুকরার সাথে ধরি, দেখবে যে কাগজের টুকরাটা ওর সঙ্গে আকর্ষণ করে ধরেছে। এই যে আকর্ষণ করে ধরে এটা কিন্তু স্থির বিদ্যুতের কারণেই হয়ে থাকে। আবার হয়তো তুমি দেখেছো, তুমি যখন প্লাস্টিকের যে চেয়ারগুলো রয়েছে, তুমি প্লাস্টিকের চেয়ারে যে বসেছো, তোমার ওই হাতলওয়ালার যে প্লাস্টিকের চেয়ারটা রয়েছে, তুমি দেখবে ওই বসার সময় তোমার শরীরটা যদি চেয়ারের সাথে একটি স্পর্শ খায়, পরবর্তী পরেই দেখবে যে তোমার এই শরীরের লোমগুলো ওই চেয়ারের দিকে মানে আকর্ষণ করার ফলে মানে চলে যাচ্ছে, লোমগুলো এরকম খাড়া হয়ে গেছে। এটা কিন্তু স্থির বিদ্যুতের কারণেই হয়ে থাকে। এটা কিন্তু এই ঘষা খাওয়ার ফলেই এই স্থির বিদ্যুতের সৃষ্টি হয়। তবে এটা আমরা পরীক্ষাতে দেখব যে বইয়ে রয়েছে, মনে করি এটি একটি কাচদ্বন্দ্ব, এটি একটি কাচদ্বন্দ্ব। এই কাচদ্বন্দ্বের মধ্যে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক চার্জ রয়েছে। এখন এই কাচদ্বন্দ্বকে একটা আমি সিল্কের কাপড় দ্বারা, সিল্কের কাপড় দ্বারা এই কাচদ্বন্দ্বটাকে যখন আমি ঘষা দেব তখন কি ঘটনাটা ঘটবে? বিভিন্ন পদার্থ রয়েছে, কোনো কিছু কিছু প্রতিটা পদার্থের মধ্যেই কারো ইলেকট্রনের আসক্তি বেশি, কারো ইলেকট্রনের আসক্তি কম। যার ইলেকট্রনের আসক্তি বেশি সে কিন্তু ইলেকট্রন তার ভিতরে নিয়ে নেয়, যার ইলেকট্রনের আসক্তি কম সেই ইলেকট্রনটা ছেড়ে দেয়, যার আসক্তি বেশি তাকে দিয়ে দেয়। আমরা যখন এই কাচদ্বন্দ্বটাকে সিল্কের কাপড় দ্বারা ঘষা দেব তখন কি হবে? এই কাচদ্বন্দ্ব থেকে ইলেকট্রনগুলো সিল্কের কাপড়ের ভিতরে চলে আসবে। অর্থাৎ এই সিল্কের কাপড়ে আসার ফলে এটি তখন কি হবে? কাচদ্বন্দ্বটা ধনাত্মক চার্জে চার্জিত হবে, কিন্তু সিল্কের কাপড়টা এটা তখন ঋণাত্মক চার্জে চার্জিত হবে। অর্থাৎ এটা যখন ঘষা দিলাম তখন এর মধ্যে ইলেকট্রনগুলো, সব ইলেকট্রনগুলো এর মধ্যে চলে আসবে, এটা ইলেকট্রনগুলো এর মধ্যে চলে আসবে। তখন এই সিল্কের কাপড়টা কি হবে? ঋণাত্মক চার্জে চার্জিত হলো। অর্থাৎ এইটা তখন কি হবে? ধনাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে এখানে কি দেখতে পেলাম যে কাচদ্বন্দ্বটিকে যখন সিল্কের কাপড় দ্বারা আমরা যখন ঘষা দিব
তখন এই কাচদ্বন্দ্ব হতে ইলেকট্রনগুলো সিল্কের কাপড়ের মধ্যে আসবে, তখন কাচদ্বন্দ্বটি ধনাত্মক চার্জে চার্জিত হবে, কাচদ্বন্দ্বটি সম্পূর্ণ ধনাত্মক চার্জে চার্জিত হবে, আর সিল্কের কাপড়টি ঋণাত্মক চার্জে চার্জিত হবে। আর একটা আমরা দেখতে পাই একটা ইবোনাইট দ্বন্দ্ব বা প্লাস্টিকের দ্বন্দ্ব। এই ইবোনাইট বা প্লাস্টিকের দ্বন্দ্বকে একটা ফানেলের কাপড় দ্বারা যদি আমরা ঘষা দেই, ফানেলের কাপড়, এই ফানেলের কাপড় দ্বারা যদি এটাকে আমরা ঘষা দেই, তখন কি ঘটবে? এই ফানেলের কাপড়ের ভিতরের যে ইলেকট্রনগুলো ছিল সেই ইলেকট্রনগুলো এই ইবোনাইট দ্বন্দ্বের মধ্যে চলে আসবে, তখন ইবোনাইট দ্বন্দ্ব ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এভাবে আমরা এই ঘষা দেওয়ার ফলে বস্তুকে চার্জে চার্জিত করতে পারি। এটা আমরা আবার কি করব, এইটা যেহেতু ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, তবে আমরা যদি কোনো সুতোর সাহায্যে এরকম এই কাচদ্বন্দ্বটাকে ঝুলে রাখি, ধনাত্মক চার্জে চার্জিত কাচদ্বন্দ্বটাকে যদি আমরা ঝুলে রাখি এবং এই রেশমি কাপড়টাকে তার পাশে নিয়ে যাই, তখন দেখব একে অপরকে তার নিজের দিকে একটা আকর্ষণ করছে, একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করছে। যদি আমরা এই ফানেলের কাপড়টা যেহেতু ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, এই ফানেলের কাপড়টাকে যদি আমরা এই কাচদ্বন্দ্বের নিকটে একটু নিয়ে যাই, তখন দেখব একটি আরেকটার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এখানে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এইটা আমরা দেখতে পেলাম যে ঘর্ষণের ফলে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওই জন্য আমরা যে বলেছিলাম যে শীতের দিনে আমরা যখন এইরকম একটা প্লাস্টিকের দ্বন্দ্ব অথবা আমাদের চিরুনি মাথায় যখন চুলের সাথে ঘষা খায়, তখন এটা চার্জে চার্জিত হয়, তখন একটা অচার্জিত বস্তুকে পাশে নিয়ে আসলে এই চার্জিত বস্তুর প্রভাবে সেটিও যখন চার্জে চার্জিত হয় এবং একে অপরকে তার নিজের দিকে আবার আকর্ষণ করে, বিধায় কাগজের টুকরাটি ওই চিরুনির সঙ্গে স্পর্শ করে লেগে যায়। এটা স্থির বিদ্যুতের কারণে হয়ে থাকে। আচ্ছা, এবার আমরা দেখব বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশটা কি? অর্থাৎ একটি আহিত বস্তু অর্থাৎ চার্জিত বস্তুর প্রভাবে একটি অচার্জিত বস্তুকে চার্জে চার্জিত করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বৈদ্যুতিক আবেশ। অর্থাৎ এই ধরলাম এই বস্তুটিকে চার্জ দিয়েছি আমি, অর্থাৎ এই বস্তুটাকে ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জে চার্জিত করেছি, এই বস্তুটার প্রভাবে অন্য একটা বস্তুকে, অর্থাৎ এই বস্তুটা ওই বস্তুকে স্পর্শ না করে, একটি চার্জিত বস্তু আর একটি অচার্জিত বস্তুকে স্পর্শ না করে যখন সে অচার্জিত বস্তুই চার্জে চার্জিত করা হয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ আবেশ। কথাটা একটু ঘুরিয়ে একটু প্রেসের মতো মনে হলো, আমরা চিত্র যখন দেখবো এটা আমাদের কাছে একদম ইজি বা সহজ মনে হবে। আচ্ছা, আমরা সেটা এখন দেখি। আচ্ছা, ধরলাম এটি একটি চার্জিত গোলক, এইটাকে আমি ধনাত্মক চার্জে চার্জিত করেছি, এটি ধনাত্মক চার্জে চার্জিত, এবং আমি পাশাপাশি একদম স্পর্শ করা দুইটি গোলক ছিল, এই দুটি গোলক একটা একটার সঙ্গে লেগে আছে, তখন কি হয়েছে? ধনাত্মক ঋণাত্মক চার্জে চার্জিত, অর্থাৎ এরা চার্জ নিরপেক্ষ অবস্থায় আছে, এরা চার্জ নিরপেক্ষ অবস্থায় রয়েছে, এই দুইটি গোলক চার্জ নিরপেক্ষ অবস্থায় রয়েছে। এখন এইটা কিন্তু চার্জিত বস্তু, এই দুটো কিন্তু চার্জিত গোলক নয়, এই গোলকটাই শুধু আমি চার্জ দিয়েছি, অর্থাৎ এটা ধনাত্মক চার্জে চার্জিত, এই দুটো কিন্তু চার্জ নিরপেক্ষ অবস্থায় রয়েছে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জের পরিমাণ সমান রয়েছে। এখন আমি এই চার্জিত বস্তুকে যখন এই অচার্জিত বস্তুর কাছে নিয়ে আসবো, স্পর্শ করাবো না, শুধু কাছে নিয়ে আসবো, তখন এই অচার্জিত বস্তুর এই ধনাত্মক আধানগুলো এই ঋণাত্মক আধানকে তার নিজের দিকে আকর্ষণ করবে, আকর্ষণ করার ফলে সম্পূর্ণ ঋণাত্মক আধানগুলো এক পাশে চলে আসবে, তখন অন্য পাশে শুধুমাত্র ধনাত্মক চার্জ থাকবে। তখন চিত্রটা কীরকম হবে? আমরা দেখি যে এখানে এটা অচার্জিত বস্তু গোলক ছিল, এটা কিন্তু চার্জিত ছিল, পরবর্তী যে চিত্রটা হবে যে ঠিক এরকম দেখাবে, এই পাশে সমস্ত ঋণাত্মক চার্জ এসেছে এবং ধনাত্মক চার্জ এই পাশে রয়েছে। ধনাত্মক চার্জ কিন্তু প্রোটনের, ধনাত্মক চার্জ কখনো কিন্তু চলাচল করতে পারে না, একমাত্র ইলেকট্রনই শুধু যাতায়াত করতে পারে। এটা দেখা গেল এই পাশে ঋণাত্মক চার্জ হয়ে আছে।
এই যে এই চার্জিত বস্তুর ফলে ঋণাত্মক চার্জগুলো সব এক পাশে আসলো, ধনাত্মক চার্জ আর এক পাশে। এটা কিন্তু প্রথমে চার্জ নিরপেক্ষ অবস্থায় ছিল। এখন এই চার্জিত বস্তুর ফলে এই দুটো বস্তু এখন আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার চার্জ হয়ে গেছে। এখন আস্তে করে দুটি গোলককে যদি আমি আলাদা করে দিই তাহলে দেখবো এই গোলকটা ঋণাত্মক চার্জে চার্জিত, এই গোলকটা হয়ে গেছে ধনাত্মক চার্জে চার্জিত। এই যে আমরা একটি চার্জিত বস্তুর প্রভাবে একটা অচার্জিত বস্তুর মধ্যেও চার্জের সৃষ্টি করেছি, এই প্রক্রিয়ার নামটি হচ্ছে বৈদ্যুতিক আবেশ। অর্থাৎ কোনো একটা বস্তুকে চার্জিত করার ফলে ওই চার্জিত বস্তুর ফলে অন্য অচার্জিত বস্তুকে আবার চার্জের সৃষ্টি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় বৈদ্যুতিক আবেশ। এবার আমরা দেখব ইলেকট্রোস্কোপ অর্থাৎ তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্রটা কি? যে যন্ত্রের সাহায্যে আধানের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করা হয়, তবে সেই যন্ত্রকে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলা হয়। যে যন্ত্রের সাহায্যে আধানের উপস্থিতি এবং প্রকৃতি, একটি বস্তুর মধ্যে আধান আছে, যদি থাকে সেটি কি আধান, ধনাত্মক না ঋণাত্মক, এই যে চার্জের যে প্রকৃতি নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটার নামই হচ্ছে ইলেকট্রোস্কোপ। আচ্ছা, ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র, সেই যন্ত্রটি কেমন আমরা দেখি। এই যন্ত্রটি কিন্তু একটা বাহিরোধী যন্ত্র, অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার বায়ু প্রবেশ করতে পারে না। এটা কাঁচের পাত্রের মতো এরকম যন্ত্র। এই যন্ত্রের মাঝখানে দুই পাশে দুটি টিনের পাত রয়েছে, এবং এখানে যে কর্ক রয়েছে এই কর্কের ছিদ্র দিয়ে একটা ধাতব দ্বন্দ্ব প্রবেশ করানো হয়েছে। এই ধাতব দ্বন্দ্বের মাথায় একটা ধাতব চাকতি রয়েছে, এবং ভিতরের দিকে ধাতব দ্বন্দ্বের মাথায় দুটি স্বর্ণের পাত যুক্ত করা আছে। এই পাশে এখানে দুটি স্বর্ণের পাত যুক্ত অবস্থায় রয়েছে, এবং এর মধ্যে কিছু ক্যালসিয়াম ক্লোরাইড ধাতব পদার্থ রাখা হয়। এই ক্যালসিয়াম ক্লোরাইড ধাতব পদার্থ এবং দুটি টিনের পাত কেন রাখা হয়? কারণ এইটা হচ্ছে বায়ুরোধী, এর মধ্যে কোনো প্রকার বায়ু যেন না থাকে, সেই জন্য বায়ুরোধী করার জন্য এখানে ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়েছে, টিনের পাত রয়েছে, অর্থাৎ এর মধ্যে যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলোকে তারা যেন শোষণ করে নিতে পারে, এই জন্য এই রাসায়নিক পদার্থটি রাখা হয়। আচ্ছা, এই যন্ত্রটাই হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। আচ্ছা, এই যন্ত্রের সাহায্যে কিভাবে তড়িতের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করা হয় সেটা এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ধাতব গোলক, ধাতব পাতর সঙ্গে একটা লম্বা দ্বন্দ্ব, ধাতব দ্বন্দ্ব, এবং সেই ধাতব দ্বন্দ্বের মাথায় দুইটি স্বর্ণের পাত, ঠিক এরকম দুইটি স্বর্ণের পাত এরকম অবস্থায় রয়েছে। এরকম অবস্থায় দুটি স্বর্ণের পাত রয়েছে। প্রথমত আমরা কি করব, এটাকে ভূমি সংযোগ করব। ভূমি সংযোগ করার ফলে এর মধ্যে যদি কোনো আধান থেকে থাকে তখন সেই আধানটা ভূমিতে যে নিস্তরিত হয়ে যাবে, অর্থাৎ এটি হয়ে যাবে আধান নিরপেক্ষ। আচ্ছা, আমরা ধরে নিলাম এই যন্ত্রটি আধান নিরপেক্ষ। এখন আমরা কি করব, যে একটা কাঁচ দ্বন্দ্বকে সিল্কের কাপড় দ্বারা যখন আমরা ঘষা দেব, সিল্কের কাপড় দ্বারা ঘষা দেওয়ার ফলে তাহলে ওই কাঁচ দ্বন্দ্বটি ধনাত্মক চার্জে চার্জিত হবে। এখন ওই কাঁচ দ্বন্দ্বটিকে আমরা কি করব, এর সঙ্গে স্পর্শ করাবো। আচ্ছা, স্পর্শ করানোর ফলে কি হবে? স্পর্শ করানোর ফলে এর ভিতরে যত ইলেকট্রনগুলো ছিল সব এইদিকে আসবে, আসার ফল তখন এই পুরো যন্ত্রটা ধনাত্মক চার্জে চার্জিত হবে। তখন কি হবে, দুটি ধনাত্মক চার্জে চার্জিত হবে, অর্থাৎ স্বর্ণের এই পাতটা হবে ধনাত্মক চার্জে চার্জিত, এই পাতও হবে ধনাত্মক চার্জে চার্জিত। আমি কি বললাম, যে যখন এইটা ফাইনালি অর্থাৎ সিল্কের কাপড় দ্বারা একটা কাঁচ দ্বন্দ্বকে ঘষা দিয়ে আমি কি করলাম, সেটাকে আমরা জানলাম, এটা কিন্তু জানা কথা যে কোনো কাঁচ দ্বন্দ্বকে সিল্কের কাপড় দ্বারা ঘষা দিলে সেটি ধনাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে প্রথমত আমরা এই যন্ত্রটাকে ধনাত্মক চার্জে চার্জিত করে নিলাম, যেহেতু এখানে কাঁচ দ্বন্দ্বটা ধনাত্মক চার্জে চার্জিত, এই পাতের সঙ্গে যখন আমরা স্পর্শ করাইছি
তখন এর ভিতরকার সমস্ত ইলেকট্রন এর পাশে আসার ফলে পুরো যন্ত্রটা ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। এবং এই যে দুটি স্বর্ণের পাত রয়েছিল এরকম পাশাপাশি লাগানো, সেই দুটি স্বর্ণের পাত ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। এখন দুইটি পাত যখন ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে তখন পাত দুটি পরস্পরকে বিকর্ষণ করবে, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ পাত দুটি তখন এরকম না থেকে এরকম হয়ে যাবে, পাত দুটি দুই দিকে চলে যাবে, মাঝখানে এরকম ফাঁকা হয়ে যাবে। এখন আমরা কি করব? ফাঁকা হয়ে গেল, এখন একটা অজানা বস্তুকে ঘষা দিলাম, ঘষা দেওয়ার ফলে আমরা এর সঙ্গে স্পর্শ করালাম। একটা অজানা বস্তু, সেই বস্তুকে অন্য কোনো একটা বস্তুতে ঘষা দিলাম, ঘষা দেওয়ার ফলে তার মধ্যে নিশ্চয়ই বিদ্যুৎ উৎপন্ন হবে, অর্থাৎ আদানের সৃষ্টি হবে। সেটা কি আদান, সেটা পরীক্ষা করার জন্য আমরা এর সংস্পর্শে নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর স্বর্ণে এটা যে এরকম ফাঁকা অবস্থায় ছিল, এটা স্পর্শ করার ফল ওই রকম নেই, তার একটু চেপে এসেছে। অর্থাৎ আগে যে এরকম ফাঁকা ছিল ধনাত্মক চার্জে চার্জিত করার ফলে সেটা ওই রকম ফাঁকা নেই, তারা একটু কাছের দিকে আসছে, চেপে আসছে। তখন বোঝা যাবে এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত, কারণ এই ঋণাত্মক চার্জগুলি ইলেকট্রনগুলোর ভিতরে এসে ধনাত্মক চার্জগুলোকে, ধনাত্মক ঋণাত্মক চার্জ একত্রিত হওয়ার ফল সেটা শূন্য হয়ে যায়, অর্থাৎ ধনাত্মক চার্জের পরিমাণকে কমিয়ে দিয়েছে, ফলে তাদের মধ্যে বিকর্ষণ বল কমে যেয়ে তার দূরত্ব কমে গেছে। অর্থাৎ তখন বুঝবো এই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত। আর যদি আগের চাইতে দূরত্ব আরও বৃদ্ধি পায়, ফাঁকা আরও বৃদ্ধি পায়, তাহলে বুঝবো এই বস্তুটা ধনাত্মক চার্জে চার্জিত। এভাবে আমরা এই ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা যে জানতে পারি যে বস্তুটি কোন চার্জে চার্জিত হয়েছে, সেটা আমরা এই যন্ত্রের সাহায্যেই বুঝতে পারি। অর্থাৎ আধানের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করা হয় এই ইলেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যেটি আলোচনা করব বৈদ্যুতিক বল। বৈদ্যুতিক বলটা কি? আচ্ছা, আমরা জানলাম এই যে আধানগুলো একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, অর্থাৎ সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই যে আধানের আকর্ষণ এবং বিকর্ষণ যে বল, এই যেটা বল, এই সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র প্রদান করেন, সেটি কুলম্বের সূত্র নামে পরিচিত। এই সূত্রটি অনেকটা ওই নিউটনের মহাকর্ষ অভিকর্ষ সূত্রের মতোই। আমরা নিউটনের মহাকর্ষ অভিকর্ষ সূত্রতে পড়েছিলাম যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে আমরা যে সূত্রটা পড়েছিলাম ঠিক এটা এইরকমই, যে এখানেও দুটি বিন্দু আধান, এই যে ধরলাম দুটি বিন্দু আধান, এ একটা আধান, এ একটি আধান। এই আধান দুটি একটা নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধান একে অপরকে আকর্ষণ করে। ধরলাম এর আধান Q1, এ আধান ধরলাম Q2, এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আমি D। আচ্ছা, তাহলে এ আধান এবং এদের যে মধ্যবর্তী বল, সে বলের পরিমাণ ধরলাম আমি F। তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা পাই যে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধান একে অপরকে নিজের দিকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 গুণন Q2, এবং এদের মধ্যবর্তী দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ D² ব্যস্তানুপাতিক, এবং আধানদ্বয় তাদের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটি হচ্ছে বিজ্ঞানী কুলম্বের সূত্র। তাহলে এই কুলম্বের সূত্র এটা নির্ভর করতেছে কার উপর? আধান দুটির পরিমাণের উপর। আধান কার পরিমাণ কত বেশি, তারপরে আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কমবে বা বিকর্ষণ বল কমবে, দূরত্ব কম হলে আকর্ষণ বা বিকর্ষণ বল বাড়বে। এটি কুলম্বের সূত্র। আচ্ছা, এই সূত্রটাকে আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে সমান চিহ্ন দিয়ে আমরা সমানুপাতিক ধ্রুবক সি অথবা কে বসাতে পারি, এবং এখানে Q1 Q2 ডিভাইডেড D²। এই সি এর এটি হচ্ছিল কুলম্বের ধ্রুবক, এর মান
সির মান 9 ইন্টু 10⁹9 নিউটন বর্গ মিটার পার কুলম্ব স্কয়ার। এটি হচ্ছে এই সির মান। তো এই অধ্যায় থেকে আমরা যখন অঙ্ক করব এইখান থেকে অঙ্কটা সবচাইতে বেশি আসে। এই বিষয়টাকে আমাদেরকে ভালো করে আগে বুঝতে হবে। এটি হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রতে আমরা তাহলে যে উপাদানগুলো পাচ্ছি সেটা কি কি পাই? আমরা আধান পাই, যে দুইটা আধান থাকে সে আধান পাই, এবং তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল পাই, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পাই। তাহলে এখানে একটি, দুইটি, তিনটি, চারটি, এখানে চারটি উপাদান রয়েছে। এর মধ্যে যে কোনো তিনটি উপাদানের মান দেওয়া থাকলে আমরা কিন্তু অনায়াসে আরেকটির মান বের করতে পারি। তবে আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এইখানে এসে বেশ কয়েকটি জটিল জিনিস রয়েছে, সেটা আমাদেরকে একটু পরিষ্কার হতে হবে। সেই জিনিসটা কি সেটা আমরা দেখি। আচ্ছা, এইখানেও যদি দেখি ধনাত্মক আধান, এই পাশেও দেখি যদি ধনাত্মক আধান, তাহলে কি হবে? এই পাশে আর এই পাশে দুই পাশেই ধনাত্মক আধান, তাহলে নিশ্চয়ই পরস্পরকে বিকর্ষণ করবে। এই ক্ষেত্রে আমরা যা বলের মানটা বের করব সেই মানটা হবে কিন্তু বিকর্ষণ বল। আবার এইখানে দেখলাম ঋণাত্মক চার্জ, এই পাশে ধনাত্মক চার্জ, তাহলে এর মধ্যবর্তী এবার যে আকর্ষণ যেটা হবে এটা কিন্তু আকর্ষণ বল। এটার দুটোর মধ্যে, কারণ বিপরীতধর্মী চার্জ তারা পরস্পরকে আকর্ষণ করবে। আচ্ছা, এরপর আমরা দেখি এই পাশেও আধান রয়েছে, এই পাশেও আধান রয়েছে। আচ্ছা, দেখলাম এই পাশে আধান, ধরলাম এই পাশে আধানের পরিমাণ +40 কুলম্ব, এই পাশে ধরলাম -70 কুলম্ব। অর্থাৎ এই পাশে ধনাত্মক চার্জের পরিমাণ 40 কুলম্ব, এই পাশে ঋণাত্মক চার্জের পরিমাণ 70 কুলম্ব। তাহলে বিপরীতধর্মী চার্জ একে অপরকে তারা নিশ্চয় আকর্ষণ করবে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব যদি দেওয়া থাকে, ধরলাম মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে এই মানগুলো দিয়ে তাদের আকর্ষণ বলের মান কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখন যদি আমাকে বলা হয় যে আধান দুটিকে একটা সংযোগকারী তার দ্বারা অর্থাৎ পরিবাহী দ্বারা যুক্ত করা হলো, যুক্ত করার পর বস্তুদ্বয়ের মধ্যে কি পরিমাণ বল থাকবে এবং সেই বলটা আকর্ষণ বল না বিকর্ষণ বল? কি বলা হচ্ছে যে যদি এই দুটি আধানকে বা এই দুটি বস্তুকে একটা পরিবাহী দ্বারা সংযোগ করা হলো, করার ফলে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিরূপ পরিবর্তন হবে। এই জিনিসটা তোমরা মাথায় খেয়াল রাখবে। যখন ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ এবং এটাকে একটা পরিবাহী দ্বারা যুক্ত করা হয়, তখন তোমরা কি করে নিবা? অনায়াসেই যোগ বিয়োগ গণিতের মতো তোমরা গণিত করে নিবা, যোগ বিয়োগ করে নাও। এখানে কত হবে? যে -70 মধ্যে থেকে +40 যোগ বিয়োগ করলে এখানে হবে -30। এখানে দেখতে পাচ্ছি কি -30। এই -30টা এখন কি হবে? সমান দুভাগে দুইটা বস্তুর মধ্যে চলে যাবে। অর্থাৎ একে যদি আবার 2 দ্বারা ভাগ দেই তাহলে হবে কিন্তু -15। অর্থাৎ এই পাশে তখন হবে -15 কুলম্ব আধান, এই পাশেও তখন হবে -15 কুলম্ব আধান। এই যে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করার ফলে কিন্তু এটি ঘটে গেল। এখন এই পাশে 15, এই পাশেও 15 মাইনাস, এবং এদের মধ্যে যে বলটা বের হবে এটা কিন্তু বিকর্ষণ বল হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। যখন দুটো ভিন্নধর্মী বস্তুর মধ্যে যখন চার্জ থাকে এবং তাকে পরিবাহী দ্বারা যুক্ত করা হয়, তখন ধনাত্মক ঋণাত্মক চার্জের মধ্যে আদান প্রদান হয়ে যার পরিমাণটা বেশি সেইটা দুই পাশে সমান হয়ে যাবে। একটা চার্জের বেলায় আমি বলি যে একটি ধনাত্মক চার্জ একটি ঋণাত্মক চার্জ যখন পরস্পর একত্রিত হয় তখন সেটি চার্জ নিরপেক্ষ হয়ে যায়, অর্থাৎ 0 হয়ে যায়। এরকম হতে হতে যে যদি ধনাত্মক চার্জের পরিমাণ বেশি থাকে এবং ঋণাত্মক চার্জের পরিমাণ কম থাকে, তাহলে ঋণাত্মক চার্জ যে কটি থাকবে ঠিক সে কটি ধনাত্মক চার্জকে সে নিরপেক্ষ করে দেবে, দেওয়ার পরে অতিরিক্ত যে ধনাত্মক চার্জগুলো থাকবে সেইটা তখন দুই পাশে সমানভাবে ভাগ হয়ে যাবে। এটি পরিবাহী তার দ্বারা সংযোগ করার ফলে এই ঘটনাটি ঘটে থাকে। এখান থেকে এই বিষয়টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা সূত্রটা পেয়েছি F = C/Q1 Q2 / d²। এটি হচ্ছে যে
বৈদ্যুতিক বল অর্থাৎ আধানদের মধ্যে যে বল, এবং এই সমীকরণটি এসেছে কোথা থেকে? কুলম্বের সূত্র থেকে। এই বিষয়টা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এবার আমরা আজকে যে শেষ যে আলোচনার বিষয় সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রটা কি? আচ্ছা, এটা আমি একটু চিত্র দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, ধরলাম এখানে আমি কিছু ধনাত্মক আধান রেখেছি। আচ্ছা, এই আধানগুলো একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে বা নির্দিষ্ট জায়গা জুড়ে তারা কি করতে পারে? আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। অর্থাৎ কোনো একটি আধান তার চতুর্পার্শ্বে যেটুকু এলাকার মধ্যে সে আকর্ষণ বা বিকর্ষণ বল করতে পারে, তবে সেইটুকু এরিয়া বা সেইটুকু এলাকাটা হচ্ছিল তড়িৎ ফিল্ড বা ইলেকট্রোফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তাহলে এই কয়টি আধান সর্বোচ্চ এইটুকু এলাকার মধ্যেই সে কি করতে পারে? আকর্ষণ বিকর্ষণ করতে পারে। যদি এর বাইরের দিকে চলে আসি তাহলে আকর্ষণ বিকর্ষণ বল সে অনুভব করাতে পারে না, শুধু এইটুকু এলাকার মধ্যেই করে। অর্থাৎ এইটি হচ্ছিল তার তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভিতর অসীম দূরত্ব হতে একটি একক ধনাত্মক আধানকে এই অসীম দূরত্ব হতে একক ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ বল অনুভব করে সেটি হচ্ছিল তার তড়িৎ তীব্রতা। সেটি হচ্ছিল তার তড়িৎ তীব্রতা। ধরি এখানে একক ধনাত্মক আধান চার্জকে এই যে এইখানে ধরলাম এখানে কিউ পরিমাণ আধান রয়েছে, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে স্থাপন করতে সেইখানে আকর্ষণ বা বিকর্ষণ যে বল অনুভব করে সে বলের মান ধরলাম আমি এফ। তাহলে তড়িৎ তীব্রতা কি হবে? তড়িৎ তীব্রতা ই সমান সমান লেখা যায় এফ ডিভাইডেড কিউ। কিউটা হচ্ছিল এই আধানের পরিমাণ আর এফটা হচ্ছিল যে পরিমাণ বল সে অনুভব করবে সেটি। এটা হচ্ছিল তার তড়িৎ তীব্রতা। তবে তড়িৎ তীব্রতার একক কি হবে? বলের একক নিউটন, আধানের একক কুলম্ব। তাহলে তড়িৎ তীব্রতার একক নিউটন পার কুলম্ব। এটি হচ্ছে তড়িৎ তীব্রতার একক। আজকের আলোচনা এ পর্যন্তই। আমি সামনের দিন এর পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই লেকচারটুকু ভালো করে বা মনোযোগ সহকারে দেখবে আর বাসায় বেশি বেশি করে তোমরা পড়বে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সামনের দ্বিতীয় লেকচারটি দেখার জন্য আমন্ত্রণও রইল তোমাদের। আশা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, বাসায় থাকো, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো, নামাজ পড়ো, এভরিথিং সব কিছুই ভালোভাবে কাটুক। এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই কোভিড-19 মহামারী বা দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।